নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিকের উপর আলোচনা করব। স্টক মার্কেটে একটা জিনিস বারবার দেখা যায়, মার্কেট পড়লেই পোর্টফোলিও লালে চলে যায়। মানুষ সারাদিন অ্যাপ চেক করছে, আতঙ্কে অনেকেই শেয়ার বিক্রি করে দিচ্ছে। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, এই সময় বড় বড় বিনিয়োগকারীরা কি করে? বিদেশি বড় ফান্ড, মিউচুয়াল ফান্ড, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কি আমাদের মতোই ভয় পায়? না, বরং অনেক সময় তারা এই সময়ে বড় বড় বিনিয়োগ করে। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব 2020 সালের কোভিড ক্র্যাশে কি হয়েছিল, ফরেন ইনভেস্টর আর মিউচুয়াল ফান্ড কিভাবে আলাদা আচরণ করে, কেন ব্যাংকিং সেক্টরে এত বড় বিনিয়োগ হয়, কেন এসআইপি বন্ধ করার সবচেয়ে বড় ভুল, এবং সাধারণ বিনিয়োগকারীরা এখান থেকে কি শিক্ষা নিতে পারে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমার স্যারের কাছে প্রথম প্রশ্ন আছে, 2020 সালের কোভিড ক্র্যাশে মার্কেটে আসলে কি হয়েছিল? 2020 সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে বিশ্বজুড়ে একটা লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়। এর ফলে ভারতীয় শেয়ার বাজারে একটা বিশাল ধস নেমে যায়। মাত্র এক মাসের মধ্যেই নিফটি প্রায় 37% কারেকশন হয়ে যায়, আর মিড ক্যাপ স্মল ক্যাপগুলি 40, 50, 60%-এর বেশি কারেক্ট করে যায়। অনেক বিনিয়োগকারী পোর্টফোলিওতে 30-40%-এর একটা লস তারা দেখতে পায়। এই সময় বোঝা যায় কারা সত্যিকারের বিনিয়োগকারী আর কারা শুধু ট্রেডার। তো আমার দ্বিতীয় প্রশ্ন, এই সময় বিদেশি বিনিয়োগকারীরা কি করেছিল? এই হিউজ কারেকশনে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর্থাৎ এফআইআইরা ভারতীয় বাজার থেকে প্রায় 62,000-এর একটা হোপিং অ্যামাউন্ট তারা তুলে নেয়। তারা ভারতীয় শেয়ার বাজারকে বিক্রি করে দেয়, তারা প্রফিট বুক করে, আর সেই টাকা তারা বিদেশের অন্যান্য বাজারে, বিশেষ করে আমেরিকার বাজারে, আমেরিকার বন্ড মার্কেটে তারা ইনভেস্ট করে। তো এখন তারা সেই সময় এত শেয়ার বিক্রি কেন করেছিল? কারণ এফআইআই শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা পুরো পৃথিবীতে বিভিন্ন দেশে তারা বিনিয়োগ করে। যখন বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়ে, তখন তারা ঝুঁকি কমানোর জন্য অনেক বাজার থেকে টাকা তুলে নেয়, নিজেদের হোম কান্ট্রিতেই টাকা পার্ক করে, ইউএস মার্কেটে ইনভেস্ট করে। তো আমি পরবর্তী প্রশ্নে আসি, তাহলে ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কি করেছিল? এখানেই আসে আসল পার্থক্য। যখন এফআইআই হিউজ পরিমাণে সেল করছিল, তখন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, তার মধ্যে মিউচুয়াল ফান্ড আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে, এই ডিআইআইরা কিন্তু উল্টো কাজ করছিল। তারা সেই সময় হিউজ পরিমাণে ক্যাপিটাল বিনিয়োগ করছিল, কারণ তাদের কাছে অনেক বেশি ক্যাপিটাল তারা ক্যাশেই হোল্ড করছিল, আর তারা প্রায় 34,300 টাকা শেয়ার মার্কেটে সেই সময় বিনিয়োগ করে। আর তারা কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন রকমের ডোমেস্টিক ইনভেস্টর, রিটেল ইনভেস্টরদের কাছ থেকে তারা নিয়মিত ক্যাশ ফ্লো পায়। তারা যে এসআইপির মাধ্যমে টাকা পাচ্ছিল সেগুলিকে বিনিয়োগ করছিল, আর তাদের কাছে যা ক্যাশ পজিশন ছিল সেগুলিও তারা ডিপ্লয় করে দেয় সেই সময়। পরবর্তী প্রশ্নে আসি, যে ডিআইআই এই টাকা কোন ধরনের শেয়ারে বিনিয়োগ করেছিল? এই 34,000 crore যে হিউজ অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে, তার মধ্যে কিন্তু 90% টাকাই তারা লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি শেয়ারে ইনভেস্ট করে। মিড ক্যাপ শেয়ারে প্রায় তারা 3%-এর বেশি ইনভেস্ট করে, আর স্মল ক্যাপ শেয়ারে 6-7%-এর একটা অ্যালোকেশন নেয়। এখন প্রশ্ন হলো, তারা ডিফারেন্ট যে এই ক্যাটাগরি শেয়ারগুলি আছে সেখানে তারা এই রকমের ইনভেস্টমেন্ট কেন করে? কারণ মার্কেট ক্র্যাশের সময় বড় কোম্পানিগুলি তুলনামূলকভাবে অনেকটা নিরাপদ থাকে। তাদের বিজনেস খুব বেশি ক্ষতিগ্রস্ত হলেও তারা খুব তাড়াতাড়ি সেটাকে রিকভার করে নেয়। যেমন বড় ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলি, বড় এনবিএফসি কোম্পানি, এফএমসিজি কোম্পানি স্টকগুলি, আইটি কোম্পানি, এই ধরনের হিউজ মার্কেট কারেকশনে, এই ধরনের আনসার্টেনিটির সময় খুব ভালো পারফর্ম করে। এগুলি সাধারণত দীর্ঘমেয়াদে তাদের বিজনেসকে টিকিয়ে রাখতে পারে। সেই জন্যই এই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এই ধরনের স্টকে ইনভেস্ট করছিল। এবার পরবর্তী প্রশ্নে আসি, কোন সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছিল? সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছিল এমন সেক্টরে যেখানে ভারতের যে টোটাল ইকোনমি তার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর। সেই জন্যই তারা টোটাল বিনিয়োগের প্রায় 43% ব্যাংক এবং এনবিএফসিতে ইনভেস্ট করেছিল। যদিও সেই সময় ব্যাংক নিফটি প্রায় 45%-এর বেশি কারেক্ট করে যায়,
আর কিন্তু বড় বিনিয়োগকারীরা জানে ব্যাংক হলো অর্থনীতির একটা মেরুদণ্ড। অর্থনীতি যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে ব্যাংকিং সেক্টর, এনবিএফসি সেক্টর সবার প্রথমেই তারা ঘুরে দাঁড়াবে। ভারতের জিডিপির প্রায় 1.5 টাইমস স্পিডে গ্রো করে এই ব্যাংকিং এনবিএফসি সেক্টর। তারপরে তারা বিভিন্ন রকমের আদার সেক্টরের মধ্যে এফএমসিজি, আইটি সেক্টর, এই ধরনের কোম্পানিগুলিতে তারা ইনভেস্ট করে। মার্কেট কি সত্যি সবসময় ফিরে আসে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্য আমাদের হিস্ট্রিকে আরো ভালোভাবে জানতে হবে। এর উত্তর হবে হ্যাঁ, এক্ষেত্রে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। ইতিহাস দেখলে এর উত্তর কিন্তু স্পষ্ট জানা হবে। আর আমরা জানি যে মার্কেট বেশিরভাগ সময় যখন এই ধরনের কারেকশন দেখা দেয়, মার্কেট কিন্তু অনেক ফাস্ট রিকভার করে যায়। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আমরা দেখেছিলাম মার্কেট প্রায় 61% কারেক্ট করে যায় অল টাইম হাই থেকে। 2020 সালের কোভিড ক্র্যাশেও দেখলাম মার্কেট প্রায় 38%-এর একটা কারেকশন দেখায়, কিন্তু কয়েক বছরের মধ্যেই মার্কেট আবার নতুন অল টাইম হাইটে টাচ করে যায়। তাহলে আমরা কি জানলাম যে দীর্ঘমেয়াদে স্টক মার্কেট সবসময় অর্থনীতির সঙ্গেই বাড়তে থাকে। ভারতের যদি জিডিপি গ্রোথ হতে থাকে তাহলে ভারতের শেয়ার বাজার কিন্তু আগামী দিনেও অবশ্যই এখান থেকেও অল টাইম হাই টাচ করবে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে আসি। মার্কেট পড়লে এসআইপি বন্ধ করা কি উচিত? বন্ধুরা, এসআইপি যদি আপনি বন্ধ করে দেন মার্কেটের ক্র্যাশে, এটা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় ভুল ডিসিশন হতে পারে। ধরা যাক আপনি কোভিড ক্র্যাশের সময় এসআইপি বন্ধ করেন, তাহলে পরের বছর আপনার রিটার্ন কত হতে পারত? স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় এখান থেকেও মানে যে কারেকশন হয়ে যায় তারপরে প্রায় 75%-এর র্যালি দেয়, মিড ক্যাপ প্রায় 50%-এর র্যালি দেয়, আর ব্রডার মার্কেট মানে নিফটি 500 প্রায় 39% তারা কিন্তু জাম্প করে। কারণ যখন মার্কেট পড়ে তখন আপনি কম দামে ইউনিট কিনতে পারেন। মার্কেটের কারেকশনে শেয়ার বাজারের ভ্যালুয়েশন অনেক সস্তা হয়ে যায়, তখন তারা ইন্ট্রিনসিক ভ্যালুর থেকেও কম দামে ট্রেড করতে থাকে। সেই জন্য মার্কেটের কারেকশন হচ্ছে আপনার শেয়ার বাজারের রিস্ককে অনেকটাই কম করে দেয়। আর এটাই কিন্তু এসআইপির আসল শক্তি। মার্কেট কারেকশনে আপনি যখনই এসআইপি কন্টিনিউ রাখেন তখন আপনি বেশি ইউনিট পারচেস করতে পারেন আপনার সমপরিমাণ টাকা দিয়ে। পরবর্তী প্রশ্ন হলো যে ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ মূল্যায়ন কিভাবে করা যায়? ব্যাংকের ক্ষেত্রে সাধারণত আমরা প্রাইস টু আর্নিং মাল্টিপল দেখি না, আমরা প্রাইস টু বুক ভ্যালু এই মাল্টিপলটা দেখি। ঠিক আছে, ব্যাংকের যে অ্যাসেট কোয়ালিটি তার তুলনায় মার্কেটের ভ্যালুয়েশন করাটাই হচ্ছে সঠিক হবে। আর ব্যাংকের যে এনপিএ সেটাও কিন্তু দেখে নিতে হয়। যদি এনপিএ ক্রমাগত কমতে থাকে তাহলে সেই ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে যায়। সেই জন্যই এই ম্যাট্রিসেসগুলি আপনারা দেখবেন। আর প্রাইস টু বুক রেশিও যদি আপনি লেস দ্যান 1 বা ম্যাক্সিমাম 1.5 বা 2 এর নিচে পেয়ে যান তাহলে ভাববেন যে সেই ব্যাংকগুলি এখন ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। ব্যাংকের ব্যবসা মূলত লোন বুক এবং ব্যালেন্স শিটের উপরই নির্ভর করে। ঠিক আছে, তাই প্রাইস টু বুক রেশিও যদি কম হয় তাহলে সেটাকে অনেক সময় আন্ডার ভ্যালু ধরা হয়। আচ্ছা, এক্সাম্পল হিসেবে যদি দেখি যে ব্যাংকিং ইন্ডেক্সের প্রাইস টু বুক রেশিও যদি 3-এর কাছাকাছি হয় তাহলে সেটি এক্সপেন্সিভ মনে করা হয়। আর যদি 3-এর কম, বিশেষ করে যদি 2-এর কম হয় তাহলে কিন্তু অনেক আকর্ষণীয় ভ্যালুয়েশনে ট্রেড করে। আর এখন ব্যাংক নিফটি কিন্তু এইরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে। বিশেষ করে প্রাইভেট সেক্টর লিডিং ব্যাংকগুলি, সেগুলি লার্জ ক্যাপ ব্যাংক বা মিড ক্যাপ ব্যাংক হতে পারে, সেগুলি কিন্তু খুবই ভ্যালুয়েশন তাদের এখন অ্যাট্রাকটিভ। সেই জন্য এখন কিন্তু ইনভেস্টিং অপরচুনিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হলো আর কোন সেক্টর দীর্ঘমেয়াদী শক্তিশালী? এখানে একটা বড় থিম হলো কনজামশন সেক্টর। এই কনজামশনের মধ্যে আমরা এফএমসিজি, অটোমোবাইল, টেলিকম, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং। ভারতের জনসংখ্যা যত বাড়বে, ভারতের কনজামশন যত বাড়বে, আর যত বেশি মানুষ নতুন নতুন পণ্য পারচেস করবে, যত বেশি ডিসক্রিশনারি স্পেন্ডিং মানুষের বাড়বে, তখন আমরা এই সমস্ত কনজামশন সেক্টরের গ্রোথ দেখতে পাবো। আর কনজামশন সেক্টরের সাথে সাথে বিভিন্ন সার্ভিস সেক্টরের গ্রোথও কিন্তু আগামী দিনে অনেক বেশি হবে। ডিফেন্স সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর, ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ইএমএস সেক্টরও কিন্তু আমি খুবই বুলিশ। এছাড়া আরেকটি হচ্ছে ফাস্ট মুভিং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, এই সেগমেন্টেও কিন্তু আমি খুবই বুলিশ। তাই এই সেক্টরগুলিকে আপনারা ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন। নতুন বিনিয়োগকারীদের জন্য আসল শিক্ষা কি? তাহলে বন্ধুরা, মার্কেটে যতই কারেকশন হোক না কেন আপনি কখনোই কিন্তু আতঙ্কিত হবেন না। তার বদলে আপনারা অবশ্যই এই 3টি কাজ করবেন। মার্কেটকে তখন আপনারা ভালো করে স্টাডি করবেন, কোন সেক্টর এখন আন্ডার ভ্যালুড হয়ে গেছে, কোন কোম্পানিগুলি অনেক বেশি শক্তিশালী, তারা স্ট্রং আর্নিং ভিজিবিলিটি, আর্নিং পারফরমেন্স দিচ্ছে,
কাদের ম্যানেজমেন্ট তারা কিন্তু ফিউচার গাইডেন্সকে আরো বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হইতে বাড়াচ্ছে। নিয়মিত আপনারা এসআইপি চালিয়ে যান, আপনারা স্টকে বা মিউচুয়াল ফান্ডে বা ইটিএফ এ এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখুন। টাইমিং করার চেষ্টা না করে ধীরে ধীরে আপনারা বিনিয়োগ করুন, আর আপনারা দীর্ঘমেয়াদে লং টার্ম ভিজিবিলিটি নিয়ে ইনভেস্ট করুন। স্টক মার্কেটে আসল টাকা তৈরি হয় 10 থেকে 15 বছর ধরে। স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টেড থাকেন, বারবার ট্রেড না করে আপনারা স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখুন, তাহলে লং টার্মে হিউজ ওয়েলথ আপনারা নিশ্চিত ওয়েতে ক্রিয়েট করতে পারবেন। তো মনে রাখবেন, মার্কেট ক্র্যাশ কোনো বিপদ নয়, এটা আসলে সুযোগ। যখন সাধারণ মানুষ ভয় পায়, তখন বড় বিনিয়োগকারীরা গবেষণা করে, ধীরে ধীরে কিনতে শুরু করে। তাই পরের বার যখন মার্কেট পড়বে, তখন শুধু পোর্টফোলিও দেখবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, বড় বিনিয়োগকারীরা এখন কি করছেন। কারণ সত্যিকারের বিনিয়োগকারীরা জানে ক্র্যাশ সাময়িক, কিন্তু কম্পাউন্ডিং স্থায়ী। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, তাহলে এই পডকাস্টটি শেয়ার করুন এমন মানুষের সাথে যারা এখনো মনে করে মার্কেট পড়লেই সব শেষ। কারণ অনেক সময় মার্কেট পড়া মানে ভবিষ্যতের বড় সুযোগ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। নমস্কার। নমস্কার বন্ধুরা।